এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা, যার নাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব এবং ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা সলভ করবার চেষ্টা করব। চ্যাপ্টারটা শুরুর আগে আমরা দেখে নিই আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে 6টা প্রশ্ন 1 নাম্বারের এবং একটা প্রশ্ন 4 নাম্বারের, অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড ইজ 10। আমরা কোনো জিনিস শুরু করবার আগে তার ভিত্তিটা জেনে নেওয়ার চেষ্টা করি। ঠিক সেরকমইভাবে আমরা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এটা শুরু করবার আগে তার বেসিস অফ চার্জেসটা দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ সেকশন 45(1) এই সেকশনটা আমাদের বেসিস অফ চার্জেসকে নিয়ে ডিল করে। তাহলে আমরা দেখে নিই বেসিস অফ চার্জেসটা কী। মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হয় তাকে আয়কর আইনের সেকশন 45(1) অনুসারে আমরা মূলধনী লাভ বলে থাকি। যে পূর্ববর্তী বছরে এরকম লাভ হয় তা ওই বছরের মূলধনী খাতে করযোগ্য হয়ে থাকে। করযোগ্য মূলধনী লাভ নির্ণয়ের সময় আমরা সেকশন 54, 54B, D, EC, F, G এবং GA এই ধারায় উল্লিখিত ছাড়গুলো বাদ দিয়ে থাকি। তাহলে এখান থেকে আমরা যে বেসিক কন্ডিশনসগুলো পেলাম সেগুলোকে একবার নিজেরা দেখে নেবার চেষ্টা করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো অ্যাসেটের বিক্রির ফলে যে ইনকাম হবে সেটা যদি ক্যাপিটাল গেইন হেডে আসতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পত্তিটাকে মূলধনী সম্পত্তি হতে হবে। তাই লেখা আছে দেখো, দ্য অ্যাসেট মাস্ট বি আ ক্যাপিটাল অ্যাসেট। দ্য অ্যাসেট মাস্ট বি ট্রান্সফার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ সম্পত্তিটি পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে। ক্যাপিটাল গেইন ইজ জেনারেটেড বিকজ অফ ট্রান্সফার, এবং এই হস্তান্তরের ফলে সম্পত্তিটির আমাদের মুনাফা বা লাভ অর্জিত হতে হবে। সামটাইমস লস মে বি ইনকার্ড, কিন্তু মুনাফা বা লাভ বলতে আমরা সবসময় শুধুমাত্র লাভকেই বুঝবো না, কিছু কিছু ক্ষেত্রে লোকসানকেও কিন্তু এর আন্ডারে নিয়ে আসা যাবে। Such gain is not exempt from tax except section 54, 54B, D, EC, F, G and GA, অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হবে তার থেকে সেকশন 54, 54B, D, EC, F, G এই সমস্ত সেকশানে উল্লিখিত ছাড়গুলো বাদ দেবার পরে যে অবশিষ্ট মুনাফা থাকবে তাকেই আমরা কিন্তু মূলধনী খাতে করযোগ্য করব। তাহলে এখানে আমাদের ফার্স্ট পয়েন্টে দেখো বলা আছে দ্য অ্যাসেট মাস্ট বি আ ক্যাপিটাল অ্যাসেট। তাহলে আমরা এবার জেনে নেব ক্যাপিটাল অ্যাসেট আমরা কাকে বলবো। সেকশন 214 এই সেকশনটা আমাদের ক্যাপিটাল অ্যাসেটের কাকে বলে সেইটাকে ডেসক্রাইব করছে। দেখে নেব ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। ক্যাপিটাল অ্যাসেট মিন্স প্রপার্টি অফ এনি কাইন্ড, fixed or circulating, movable or immovable, tangible or intangible, held by an assessee, whether or not connected with his or her business or profession. অর্থাৎ অ্যাজ পার সেকশন 214 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট মূলধনী সম্পত্তি বলতে বোঝায় নির্ধারিত অধীনে থাকা সমস্ত সম্পত্তি তা কারবার বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত হতেও পারে আবার সম্পর্কহীন হতেও পারে। অর্থাৎ কারবার বা পেশার সাথে সেটি সম্পর্কযুক্ত কিনা সেটি কিন্তু এখানে ইরেলিভেন্ট। এবারে আমরা দেখে নেব কিছু এক্সাম্পলস যেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করব। গুডউইল অফ দ্য বিজনেস, পারচেসড অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ জেনারেটেড। একটা প্রতিষ্ঠানের সুনাম সেটা কৃত সুনামও হতে পারে বা স্ব উপার্জিত সুনামও হতে পারে। আমরা কি করে বুঝবো কোন সুনামটা আমাদের কৃত এবং কোনটি স্ব উপার্জিত? তোমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখো তখন যদি অ্যাসেট সাইডে তোমাদের গুডউইলটা শো করে তখন আমরা সেটাকে পারচেস গুডউইল বলি। কারণ মনে করে দেখো আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে সেই সমস্ত জিনিসগুলোই জায়গা পায় যার মধ্যে কোনো মানিটারি কনসিডারেশন ইনভলভ থাকে, অর্থাৎ যেগুলো কিনা ট্রানজ্যাকশান। তাহলে যদি আমরা গুডউইলকে টাকা দিয়ে কিনি তাহলে সেটা আমাদের ট্রানজ্যাকশান,
তাই ব্যালেন্স শিটে শো করা গুডউইল পারচেসড গুডউইল হয়। আর আমরা দীর্ঘদিন ভালো ব্যবসা করছি বলে যদি আমরা কোনো গুডউইলকে অ্যারাইজ করি বা আমাদের গুডউইল তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে শো করে না, কারণ তার মধ্যে কোনো রকম মানিটারি ইনভলভমেন্ট থাকে না। তাই জন্য সেটাকে আমরা বলে থাকি সেলফ জেনারেটেড গুডউইল। তাই গুডউইলের নেচার কি হবে সেটা ইরেলিভেন্ট, গুডউইল মাত্রই কিন্তু আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট। এনি বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ যে কোনো রকমের কারবারি প্রতিষ্ঠান। রাইট টু পারচেস অফ শেয়ার্স অফ দ্য কোম্পানিজ অর্থাৎ কোনো কোম্পানির শেয়ার ক্রয়ের যদি কোনো অধিকার দেওয়া থাকে। এনি গোল্ড অর কারেন্সি ইউজড অর হেল্ড ফর দ্য পারপাস অফ পূজা অর্থাৎ আমাদের কোনো পুজো বা বিগ্রহ পুজো করার জন্য যদি কোনো স্বর্ণখণ্ড বা মুদ্রা ব্যবহার করা হয়, তবুও কিন্তু সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট করি। রেন্টেড প্রপার্টি অর লিস্ট প্রপার্টি অর্থাৎ আমাদের ইজারা সত্ত্ব বা ভাড়া সত্ত্ব। ফরেন কারেন্সি হেল্ড অ্যাজ ক্যাপিটাল রিজার্ভ অর্থাৎ মূলধনী খাতে রক্ষিত আমাদের বৈদেশিক মুদ্রাসমূহ, এগুলো কিন্তু আমাদের সমস্ত কিছুই ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এমন কিছু অ্যাসেট নিশ্চয়ই থাকবে যেগুলো কিন্তু আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু সেগুলো ইনকাম ট্যাক্সের কাছে ক্যাপিটাল অ্যাসেট বলে ট্রিট হবে না। এবার দেখে নেব সেই সমস্ত অ্যাসেটগুলো যেগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট নয়। ফার্স্ট ওয়ান হচ্ছে স্টক ইন ট্রেড অর্থাৎ ব্যবসা বা পেশার জন্য রক্ষিত কোনো স্টক ইন ট্রেড, উৎপাদনে ব্যবহারযোগ্য উপকরণ, কাঁচা মাল বা যে কোনো কনজিউমেবল স্টোর। এগুলোর ক্ষেত্রে দেখো আমি দুটো পয়েন্ট আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যদি কোনো অ্যাসেসি গাড়ি ব্যবসায় নিযুক্ত থাকেন এবং ব্যবসার উদ্দেশ্যে স্টক হিসেবে যদি সেটা থেকে যায়, তাহলে সেই সমস্ত গাড়ি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না। কিন্তু অ্যাসেসি যদি কারবারের কাজকর্মের জন্য গাড়িটা ব্যবহার করেন, তাহলে সেই গাড়িটা অবশ্যই মূলধনী সম্পত্তি হিসেবে ব্যবহার হবে। নেক্সট হচ্ছে পার্সোনাল এফেক্টস। অ্যাসেসির নিজের বা তার ওপর ডিপেন্ডেন্ট এমন কোনো ফ্যামিলি মেম্বারের ব্যবহারযোগ্য গয়না বা অলংকার ছাড়া ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো তৈজসপত্র, পরিধেয়পত্র এবং আসবাবপত্র এর মধ্যে কিন্তু আসবে। কিন্তু এক্ষেত্রেও পার্সোনাল এফেক্টস হতে গেলে আমাদের দুটি কন্ডিশন ফুলফিল করতে হবে। সম্পত্তিটিকে মুভেবল হতে হবে এবং সম্পত্তিটিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল নিই, মনে করো অ্যাসেসি নিজের ব্যবহার করবার জন্য আসবাবপত্র রয়েছে। আসবাবপত্র হচ্ছে তোমাদের কাছে মুভেবল, সেই জন্য ব্যক্তিগত এই সম্পত্তি মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে না। কিন্তু নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তি আমাদের কাছে ইমুভেবল, তাই এইটি আমাদের কাছে সম্পত্তি বলে গণ্য হবে। এগ্রিকালচারাল ল্যান্ড ইন এ রুরাল এরিয়া ইন ইন্ডিয়া, ভারতে অবস্থিত যে সমস্ত কৃষি জমি যা 10,000 বা তার বেশি জনসংখ্যা আছে এমন কোনো পৌর সংস্থা বা পৌর নিগম বা ক্যান্টনমেন্ট বোর্ডের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত নয়, অথবা পৌর সংস্থা বা ক্যান্টনমেন্ট বোর্ডের স্থানীয় সীমার 8 কিলোমিটার দূরত্বের অন্তর্গত কোনো এলাকায় অবস্থিত নয়, তাহলে সেক্ষেত্রে কৃষি জমি হতে হলে তাকে আমাদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে বা সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। ফার্স্ট কি, জমিটি ল্যান্ড রেভিনিউ অনুযায়ী পরিমাণযোগ্য কি পরিমাণযোগ্য নয়। জমিটি কি কৃষিকার্যে ব্যবহৃত হচ্ছে নাকি হচ্ছে না। জমিটি কি কৃষিযোগ্য নাকি কৃষিযোগ্য নয়। জমিটির পার্শ্ববর্তী অংশের প্রকৃতি কীরকম আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। এছাড়াও রয়েছে আমাদের এ ফিউ গোল্ড বন্ডস অ্যান্ড স্পেশাল বেয়ারার বন্ডস। গোল্ড ডিপোজিট বন্ডস ইস্যুড আন্ডার দ্য গোল্ড ডিপোজিট স্কিম 1999 অর্থাৎ আমাদের এখানে কেন্দ্রীয় সরকার দ্বারা বিজ্ঞাপিত স্বর্ণ জমা প্রকল্পে যদি থেকে থাকে, তাহলেও সেটিকে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট বলবো না। ডিপোজিট সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য গোল্ড মানিটাইজেশন স্কিম 2015, ঠিক একই রকমভাবে গোল্ড মানিটাইজেশন স্কিম 2015 আন্ডারে যদি কোনো আমাদের ডিপোজিট সার্টিফিকেট ইস্যু করা হয়, তাহলে সেটাকেও কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করব না।
এবারে দেখো ক্যাপিটাল অ্যাসেটকে আমরা আগেও দেখেছিলাম দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, একটাকে আমরা বলি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে তার হোল্ডিং পিরিয়ড কত রয়েছে তার বেসিসে। আর একটা জিনিসও মনে করে দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন হয়। তাও আমরা আরেকবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যদি কোনো অ্যাসেসি কোনো ক্যাপিটাল অ্যাসেটকে ট্রান্সফার করবার ঠিক ইমিডিয়েট আগে 36 মান্থস কিংবা তার কম সময় নিজের অধিকারে রাখেন, তাহলে সেই সম্পত্তিটা আমাদের কাছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হবে। আবার যদি কোনো অ্যাসেসি কোনো মূলধনী সম্পত্তি ট্রান্সফার করবার ইমিডিয়েট আগে 36 মান্থসের বেশি সময় নিজের অধিকারে রাখেন, তাহলে সেই সমস্ত সম্পত্তিগুলি কিন্তু লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। কিন্তু কিছু কিছু সম্পত্তি রয়েছে, যেমন কোনো কোম্পানির শেয়ার, আমাদের স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড আছে এরকম কোনো আমাদের লগ্নিপত্র, ইউটিআইয়ের কোনো ইউনিট, কিংবা সেকশন 1023D এই ধারায় বর্ণিত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের এই যে টাইম পিরিয়ড নিজের কাছে রাখার, সেটা 36 মাস থেকে কমে 12 মাস হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে ট্রান্সফার করার ঠিক ইমিডিয়েট আগে থেকে যদি 12 মাস অ্যাসেসির আন্ডারে থাকে, মানে মিনিমাম 12 মাস অ্যাসেসির আন্ডারে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের হবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর যদি 12 মাসের কম থাকে তাহলে সেটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাও একবার আমরা ওভারঅল ডিফারেন্সটা দেখে নেবার চেষ্টা করব। দেখো, নেচার অফ গেন এর বেসিসে বাই সেলিং শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস শর্ট টার্ম ক্যাপিটাল গেন অ্যারাইজেস। অর্থাৎ স্বল্পমেয়াদী মূলধন বিক্রি করে যে লাভ হয় তাকে আমরা স্বল্পমেয়াদী মূলধনী লাভ বলে থাকি। বাই সেলিং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস লং টার্ম ক্যাপিটাল গেন অ্যারাইজেস। দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বিক্রি করে যে লাভ হয় তাকে আমরা দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তি বলে থাকি। রেট অফ ট্যাক্স in case of short term capital gain, tax is imposed at prescribed rate. স্বল্পমেয়াদী মূলধনী লাভে সাধারণত প্রচলিত হারে কর ধার্য করা হয়, দীর্ঘমেয়াদী মূলধনের ক্ষেত্রে কিন্তু সেটা 20% হয়ে যায়। In case of long term capital gain, tax is imposed at the rate of 20%. Set of losses. Short term capital loss can be set off against short term and long term capital gain. এবারে দেখো, আমরা জানি যে আমাদের সেট অফ করা যায় লস নিজেদের হেডের মধ্যে, আবার কখনো কখনো নিজেদের হেডের বাইরে অন্য হেডের সাথে। ক্যাপিটাল গেন দু রকমের হতে পারে, শর্ট টার্ম আর লং টার্ম। শর্ট টার্ম ক্যাপিটাল যদি লস হয়, তাহলে যেহেতু তার নেচারটা ছোট, তাই জন্য শর্ট টার্ম ক্যাপিটাল লসকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন দুটো দিয়েই কিন্তু সেট অফ করা যায়। কারণ মনে রাখবে, প্রত্যেকটা হেডের আন্ডারে যদি সিমিলার হেড হয় তাদের মধ্যে সেট অফটা সবসময় আগে হয়। লং টার্ম ক্যাপিটাল লস যদি অ্যারাইজ করে, যেহেতু তার নেচারটা বেশি, সেই জন্য মনে রাখবে তাকে ছোট জিনিস দিয়ে কখনো সেট অফ করা যাবে না। মানে লং টার্ম ক্যাপিটাল লস শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেন দিয়েই সেট অফ করা যাবে, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল লস দিয়ে কিন্তু সেট অফ করা যাবে না। মানে লং টার্ম ক্যাপিটাল লস ক্যান বি অনলি অ্যাডজাস্টেড এগেনস্ট দ্য লং টার্ম ক্যাপিটাল গেন। এবারে আমরা চলে যাব আমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিকে, যেটা আমাদের কন্ডিশনের সেকেন্ড কন্ডিশন ছিল, যে সেটাকে ট্রান্সফার হতে হবে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার কাকে বলে এটা আমরা ছোট ক্লাসেই জেনেছি, তাই আমি এটাকে বলছি না। তবুও যদি আমি একবার মনে করানোর চেষ্টা করি, তাহলে প্রিভিয়াস ইয়ার বলতে সেই ইয়ারকেই বোঝানো হয় যে ইয়ারে আমাদের ইনকামটা জেনারেট হয়। কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফার, কারণ অনেক কিছু আছে যেগুলো আমাদের অ্যাপারেন্টলি এক্সচেঞ্জকে বোঝায়। কিছু এক্সচেঞ্জ ঘটলে সেটাকে আমরা ট্রান্সফার বলে থাকি, কিছু এক্সচেঞ্জ ঘটলে আমরা যদিও সেটাকে ট্রান্সফার বলে মনে করি, কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট কিন্তু সেগুলোকে ট্রান্সফার বলে মনে করে না। তাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট একটা স্পেসিফিক লিস্ট দিয়ে দিয়েছে, সেকশন 247 সেটা নিয়েই ডিল করে। তাহলে মূলধনী সম্পত্তি হস্তান্তর কিন্তু আমরা অনেক বৃহৎ অর্থে ব্যবহার করি। হস্তান্তর বলতে আমরা যদিও প্রাথমিকভাবে শুধু বিক্রয়কে বা এক্সচেঞ্জ বিনিময়কে বুঝি, কিন্তু আক্ষরিক অর্থে ইনকাম ট্যাক্সের ভাষায় শুধু বিক্রয় বা বিনিময় মানেই কিন্তু ট্রান্সফার নয়। তাহলে দেখে নেব এবার ট্রান্সফার বলতে আমরা কি বুঝি। দ্য সেল
এক্সচেঞ্জ অর রেলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ সম্পত্তির বিক্রয়, বিনিময় বা ত্যাগকে। দ্য এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইটস দেয়ারিন, বা সম্পত্তির অধিকারের যদি কোনো পরিসমাপ্তি ঘটে তাকে। কম্পালসারি অ্যাকুইজিশন দেয়ার অফ আন্ডার এনি ল, কোনো আইন বলে যদি সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণ ঘটে। The conversion of capital asset by the owner into stock in trade or treatment of capital asset as stock in trade, অর্থাৎ নির্ধারিত দ্বারা কোনো মূলধনী সম্পত্তি কারবারের মজুত পণ্যে যদি পরিণত হয় বা সেটিকে যদি মজুত পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। দ্য ম্যাচিউরিটি অর রিডেমশন অফ আ জিরো কুপন বন্ড, অর্থাৎ জিরো কুপন বন্ডের ম্যাচিউরিটি ঘটলে বা সেটার পরিসমাপ্তি ঘটলে সেটাকেও আমরা ট্রান্সফার বলবো। Any transaction involving the allowing of the possession of an immovable property to be taken or retained in part of performance of a contract of the nature referred under section 53A of the Transfer of Property Act 1882, 1882 খ্রিস্টাব্দের সম্পত্তির হস্তান্তর আইনের সেকশন 53A অনুসারে কোনো চুক্তি আংশিকভাবে সম্পাদনের ফলে যদি কোনো স্থাবর সম্পত্তির অধিকার বা দখল ঘটে। Any transaction which has the effect of transferring or enabling the enjoyment of any immovable property. এছাড়াও আমাদের ক্ষেত্রে এমন কিছু কিছু ট্রানজাকশান আছে যেগুলোকে আমরা কিন্তু ট্রান্সফার হিসেবে ট্রিট করি না। আমরা তার কয়েকটা উদাহরণ একটু দেখে নেবার চেষ্টা করব। দেখে নিই সেগুলো কি কি। Any distribution of assets by a company to its shareholders on liquidation, কোম্পানির অবসায়নের ফলে মূলধনী সম্পত্তিগুলিকে কোম্পানি কর্তৃক যদি শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। Any distribution of capital asset on total or partial portion of Hindu undivided family, কোনো হিন্দু যৌথ পরিবারের বিভাজনের পর কোনো মূলধনী সম্পত্তির যদি বিতরণ করা হয়ে থাকে। Any transfer of capital asset under a gift, will or an irrevocable trust, অর্থাৎ কোনো সম্পত্তির যদি আমাদের দান, উইল কিংবা প্রত্যাহার করা যায় না এমন কোনো ট্রাস্টের মাধ্যমে আমরা সেই সম্পত্তিটিকে বিতরণ করে থাকি। Transfer of capital asset by a wholly owned subsidiary company to the Indian holding company, ভারতীয় হোল্ডিং কোম্পানিকে তার কোনো অধীনস্থ কোম্পানির যদি মূলধনী সম্পত্তি হস্তান্তর করা হয়। Any transfer in a scheme of amalgamation of capital asset by the amalgamating company to the amalgamated Indian company, অর্থাৎ সংযুক্তিকরণ প্রকল্পে যে সমস্ত কোম্পানি সংযুক্তিকরণ ঘটছে সেই সমস্ত কোম্পানির দ্বারা একত্রিত ভারতীয় কোম্পানিকে মূলধনী সম্পত্তির হস্তান্তর বলে গণ্য করা হয়। Any transfer of agricultural land in India effected before 1st March 1970, 1st March 1970 তারিখের আগে ভারতে অবস্থিত কোনো কৃষি জমির যদি হস্তান্তর ঘটে থাকে। Any transfer of capital asset being any work of art, archaeological, scientific or the art of collection, book, manuscript, paint to government, university or national museum, অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো বিশ্ববিদ্যালয় বা জাতীয় সংগ্রহশালাকে কোনো বই, পাণ্ডুলিপি, চিত্র, ছবি ইত্যাদির দ্বারা যদি হস্তান্তর করা হয়ে থাকে। With certain condition, any transfer of capital asset being a land of a Sikh industrial company, অর্থাৎ শর্ত সাপেক্ষে যদি কোনো রুগ্ন কোম্পানির জমি হস্তান্তর করা হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ট্রানজাকশানকে আমরা কিন্তু ট্রান্সফার বলে গণ্য করব না। তার মানে আমাদের এমন কিছু কিছু ট্রানজাকশান আছে যেগুলোকে আমরা ট্রান্সফার বলে গণ্য করব, সেগুলো জাস্ট একবার দেখে নিই। সেটা কি কি? সেটা হচ্ছে আমরা যদি সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা হস্তান্তর করে থাকি,
কোনো অংশীদারি প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি কর্তৃক যদি কোনো সম্পত্তির হস্তান্তর ঘটানো হয়, তার বিলোপ সাধনের ফলে যদি কোনো সম্পত্তির বিতরণ করা হয়, সেকশন 1023D এই ধারায় উল্লিখিত ইউনিট ট্রাস্টের ইউনিট কিংবা মিউচুয়াল ফান্ডের ইউনিট যদি রিপারচেস করা হয়, কোম্পানির মূলধন হ্রাস করার ফলে শেয়ার হোল্ডারদের যদি কোনো প্রদান করা হয়। এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট টপিক একটু আলোচনা করব, যদিও সেটা তোমাদের আগেই আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে তোমাদের ক্যাপিটাল গেন এবং ক্যাপিটাল রিসিটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ক্যাপিটাল গেন আমরা কাকে বলবো? মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হয় তাকে আয়কর আইনের ধারা 45(1) অনুসারে মূলধনী লাভ বলি। মূলধনী সম্পত্তি আয়কর আইনের সেকশন 214 উল্লিখিত রয়েছে, কিন্তু ব্যক্তিগত সঞ্চয়নশীল অর্থাৎ অমূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে আয় হয় তাকে আমরা মূলধন জাতীয় আয় বলি। মূলধনী লাভ কিন্তু আমাদের ক্যাপিটাল গেনস এই হেডে ট্যাক্সেবল হয়, কিন্তু মূলধন জাতীয় আয় আয়কর আইনের কোনো খাতেই করযোগ্য হয় না। এটা গেল আমাদের এতক্ষণ ধরে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এরপরে আমরা ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। কোয়েশ্চেন ফর 4 মার্কস, এগুলো আইদার তোমাদের এইচএসে এসছে বা তোমাদের এই এইচএসে স্যাম্পল কোয়েশ্চেনে রয়েছে। State the conditions to be fulfilled to charge any income as taxable under the head income from capital gains। দেখো এটা তোমাদের এইচএসে এসছিল। এখানে কিন্তু আমরা শুরুতেই বেসিক কন্ডিশনসগুলো বলেছিলাম, যেটা 4টে কন্ডিশন ছিল। সেই 4টে কন্ডিশনে কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে, অর্থাৎ সম্পত্তিটিকে মূলধনী সম্পত্তি হতে হবে, সেটিকে পূর্ববর্তী বছরে হস্তান্তরিত করতে হবে, সেটি হস্তান্তরের ফলে মুনাফা বা লাভ অর্জন করতে হবে, এবং এই মুনাফা বা লাভ থেকে 54 সেকশনের ডিডাকশন ছাড়া অন্য কোনো ডিডাকশন কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ তোমরা ডিসকাস করবে এখানে বেসিস অফ চার্জেসগুলো, যেটা তোমাদের 45(1) বলা রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট? কাউন্সিল স্যাম্পল কোয়েশ্চেন। আমরা আগেই জেনেছিলাম যে আমরা ক্যাপিটাল অ্যাসেটকে দুটো ভাগে ভাগ করি, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। সেটাই বলবে, এটা ডিল করছে সেকশন 242A। এখানে তোমাদের জেনারেল যে অ্যাসেটগুলো রয়েছে তার সময়সীমা যেমন বলবে, তেমনই শেয়ার, যদি যেটা আমরা পড়লাম একটু আগেই, ইউনিট ট্রাস্টের কোনো ইউনিট বা সেকশন 1023D এই ধারায় যদি কোনো আমাদের লগ্নিপত্র থেকে থাকে, তাহলে তার যে ট্রিটমেন্টটা হবে টাইমের 36 মাস থেকে কমে 12 মাসে, সেটাও কিন্তু মেনশন করবে। হোয়াট আর দ্য লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961? আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যখন পড়েছিলাম, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটও তখন পড়েছিলাম। এই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটও কিন্তু তোমরা বলবে যে জেনারেল প্রপার্টি যেগুলো হবে তার ক্ষেত্রে সেটা 36 মাসের বেশি হতে হবে। কোম্পানি শেয়ার, ভারতের এনলিস্টেড যেটা রয়েছে স্টক এক্সচেঞ্জে যে লগ্নিপত্র, ইউটিআই এর কোনো ইউনিট, 1023D এখানে যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো আমরা করে রেখে থাকি টাকা, সেক্ষেত্রে অধিকারের সময়সীমা কিন্তু 36 মাসের পরিবর্তে কমে গিয়ে 12 মাস হবে। যেহেতু 4 মার্কসের কোয়েশ্চেন এবং এটা নিয়ে তোমাদের বিশেষ কিছু বইতে লেখা নেই বা সিলেবাসেও অতটা নেই, তাই এটা বলার পর কিন্তু লং টার্ম এবং শর্ট টার্ম দুটোর ক্ষেত্রেই অবশ্যই এক্সাম্পল দিয়ে আলোচনা করবে। একটা জেনারেল প্রপার্টির এক্সাম্পল দেবে, একটা শেয়ার, ডিবেঞ্চার, এগুলোর এক্সাম্পল দেবে। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফার? ট্রান্সফার কাকে বলে এটাও আমরা আলোচনা করলাম সেকশন 247-এ। ট্রান্সফারের লিস্ট দেখবে তোমাদের দেওয়া রয়েছে, তার সাথে কিছু কিছু আমাদের ট্রানজাকশান রয়েছে যেগুলোকে আমরা ট্রান্সফার বলবো না, সেটাও কিন্তু তোমরা অবশ্যই মেনশন করে দেবে। নেম 4 অ্যাসেটস হুইচ আর টার্মড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। এখানে তোমাদের অনেক রকম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে বলার পর দেখবে তোমাদের দেওয়া রয়েছে যে কোন কোন অ্যাসেটগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে বলে থাকব সেকশন 214-এ। তার থেকে যে কোনো ইম্পর্টেন্ট যে অ্যাসেটগুলো আছে সেগুলোর নাম দেবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল অ্যাসেট?
ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন আমরা কিন্তু সেকশন 214-এ পেয়েছি, কিন্তু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, সেই জন্য খালি ডেফিনেশন দিয়ে দিলে কিন্তু আমরা 4 মার্কস পাবো না। তাই সেখানে আমাদের দুটো অ্যাসেটের নাম বলবে যেগুলো আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো না, আর দুটো অ্যাসেটের নাম বলবে যেগুলোকে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো। সাধারণভাবে যেগুলোর ওপর বেশি ইম্পর্টেন্স আছে সেই সমস্ত অ্যাসেট নিয়ে আলোচনা করবে। গোল্ড বন্ড বা অন্য যে স্কিমে তোমাদের ডিপোজিট সার্টিফিকেটগুলো ইস্যুর কথা বলা আছে ওগুলোকে চেষ্টা করবে যে না বলতে। এবারে আমরা চলে যাব আমাদের এসএকিউয়ে, মানে যেখানেও আমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে। গিভ 2 এক্সাম্পলস অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। আমাদের দুটো এক্সাম্পল দিতে বলা হয়েছে। 1 নম্বরের কোশ্চেন আমরা জানি, সেই জন্য আমরা নিজেদের চয়েস মতো যে কোনো দুটো অ্যাসেটের নাম দেব। হোয়াট আর দ্য শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এটা দেখো তোমাদের এইচএসেও এসছে বড় প্রশ্ন হিসেবে, আবার এখানেও এসছে ছোট প্রশ্ন হিসেবে। তাই আমি একেবারে পুরোটা কোয়েশ্চেনের হিন্টস দিয়ে দিয়েছি যাতে সেগুলো তোমরা পড়ে নিতে পারো, এবং যে সমস্তগুলোর ক্ষেত্রে 12 মাস অবধি টেনিওরটা রয়েছে সেগুলোকেও কিন্তু এখানে আমি আলোচনা করেছি, সেই সমস্ত শেয়ার, ইউনিট বা মিউচুয়াল ফান্ডকে। হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেটস আর দেয়ার? কত রকমের ক্যাপিটাল অ্যাসেটস হয় এটা আমরা জানি, 2 রকমের হয়, তার নামগুলোও বলে দেবে, শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবার আমাদের জিজ্ঞেস করেছে ক্লাসিফাই ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনসকে ক্লাসিফাই করতে হবে। ক্যাপিটাল অ্যাসেট যেহেতু 2 রকম তাই ক্যাপিটাল গেইনও কিন্তু 2 রকম, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এরপরে আমরা একটা এক্সাম্পল চেয়েছে দেখো তোমাদের কাছে পার্সোনাল এফেক্ট নিয়ে। আমরা জানি পার্সোনাল এফেক্ট কোন কোনগুলো, তার একটা এক্সাম্পল চেয়েছে, তবু আমি পুরোটাই বলে দিচ্ছি। যদি কোনো মুভেবল প্রপার্টি কোনো অ্যাসেসি নিজের প্রয়োজনে ইউজ করে বা তার উপর ডিপেন্ডেন্ট এরকম কোনো ফ্যামিলি মেম্বার নিজের পারপাসে ইউজ করে থাকে, তখন আমরা সেগুলোকে পার্সোনাল এফেক্ট বলি। এর মধ্যে কিন্তু সমস্ত রকমের জিনিসই থাকে, ইভেন ফার্নিচারও কিন্তু থাকে। ক্যান দ্য স্টক ইন ট্রেড বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট? এখানে তোমাদের জিজ্ঞেস করেছে যে আমরা যে স্টক ইন ট্রেড ব্যবহার করি বিজনেসে সেটাকে কি আমরা ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো? আমরা জানি সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা যায় না। বইতে তোমাদের একটা গাড়ির উদাহরণ দেওয়া রয়েছে যে আমার যদি গাড়ির ব্যবসা হয় এবং সেক্ষেত্রে গাড়িটাকে যদি আমি স্টক ইন ট্রেড হিসেবে রেখে দিই তাহলে সেটা কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাসেট হবে না। কিন্তু যদি আমার গাড়িটা ব্যবসার কাজে ব্যবহার করি আমি, তাহলে সেটাকে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো, এটাও কিন্তু একটু মেনশন করে দেবে। whether profit arising from sale of agricultural land is treated as capital asset? এখানে কি বলেছে যে আমরা আমাদের কৃষিকার্যে ব্যবহৃত যে জমি সেটাকে বিক্রি করে যে প্রফিট পাবো সেটাকে কি আমরা ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো? সাধারণভাবে দেখো যদি সেই এগ্রিকালচারাল ল্যান্ডটা স্পেসিফাইড এরিয়ায় থাকে তবেই সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো। স্পেসিফাইড এরিয়া কোনগুলো সেগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, কিন্তু স্পেসিফাইড ল্যান্ডে যদি ক্যাপিটাল অ্যাসেট না থাকে, তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড না থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট বলে উল্লেখ করতে পারবো না। তাই জন্য তার থেকে যে প্রফিট অ্যারাইজ হবে সেটাও অবশ্যই আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট হবে না বা ক্যাপিটাল গেইন এই হেডে আসবে না। এতক্ষণ আমরা পুরো চ্যাপ্টারটা নিয়ে এবং তার ভেতরের বড় ও ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, কিন্তু এক্ষেত্রে আমরা কিছু এমসিকিউও নেব, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউও আসবে এবং সেগুলো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। Which of the following asset is treated as capital asset? Raw material, land situated in town, personal motor car, 7% gold bond, 1980. Capital assets are taxable under section dash, মানে কোন সেকশনের আন্ডারে? সেকশন 214, 247, 250, 54F. Identify the short term capital asset.
আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। ইফ দ্য হাউস প্রপার্টি ইজ সোল্ড বাই দ্য অ্যাসেসি আফটার 5 years of its purchase, if the house property is sold by the assessee within 2 years of its purchase, if the ornaments are sold by the assessee after 6 years of its purchase, if the ornaments are sold by the assessee after 7 years of its purchase. এগুলোর তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমরা যদি বইটা ফলো করো তাহলেই তোমরা কিন্তু দেখবে যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়, কোনটা শর্ট টার্ম এবং কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। সেই প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই এসছে, শুধু ভেতরের অপশানসগুলো চেঞ্জ হয়ে গেছে। তাই যখন পড়বে একটু মন দিয়ে পড়বে যে কোনগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো, কোনগুলোকে বলবো না, কোনগুলো আমাদের ক্ষেত্রে লং টার্ম হবে, কোনগুলো আমাদের ক্ষেত্রে শর্ট টার্ম হবে।